আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। কর্মজীবী নারীদের জন্য জেলা উপজেলায় হোস্টেল করার ঘোষণা। বেগম রোকেয়া দিবসে 5 বিশিষ্ট নারীকে পদক প্রদান। যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়া, তারেক, মির্জা ফখরুল, বাবুনগরী সহ 6 জনের বিরুদ্ধে মামলা, হুমকি, ভাঙচুর ও মানহানির অভিযোগ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিচারের ঘোষণা। জাতির পিতার হত্যায় ষড়যন্ত্রকারীরাই জড়িত বলে অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। পিকে হালদারের গ্রেফতার বিষয়ে অগ্রগতি 3রা জানুয়ারির মধ্যে জানানোর নির্দেশ। মামলায় আরও 2 জন অন্তর্ভুক্ত। এবং অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর বলছেন গবেষকরা। দায়িত্ব নেয়ার 100 দিনের মধ্যে বাইডেনের 10 কোটি মানুষকে টিকার প্রতিশ্রুতি। এছাড়া নিটোটাটা বিশেষ সংবাদে থাকছে বিশ্বের সবচেয়ে দামি মাস্ক তৈরির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম না হলে এদেশের মুসলিম নারীরা শিক্ষিত হতে পারতেন না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী উন্নয়নের লক্ষ্যে শুধু রাজধানীতে নয়, জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমা ইসলামের রিপোর্ট। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আজ জন্ম ও মৃত্যুর দিন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেগম রোকেয়া দিবসের আলোচনা এবং রোকেয়া পদক 2020 অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোকেয়া দিবসে পদকপ্রাপ্ত বেগম মুস্তারি শফির জীবন সংগ্রামের বক্তব্যে চোখ ভারী হয়ে ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্মরণ করে আমার স্বামী শহীদ ডাক্তার মোহাম্মদ শফিকের 2 ট্রাক অস্ত্র নিজ বাড়িতে রেখেছিলেন। পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে 7 এপ্রিল ধরে নিয়ে যায়, তাদের আর ফিরে পায়নি। পাকিস্তান আমলে নারীদের বাধা এবং অবহেলার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই অবস্থা পরিবর্তনে বঙ্গবন্ধুর অবদানের কথাসহ সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নানা প্রচেষ্টার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এসে মায়ের সন্তানের পরিচয় মায়ের নামও আমি সংযুক্ত করে দিয়েছি, যে শুধু বাবার নাম না, মায়ের নামও থাকবে। যে কারণ সন্তান ধারণ করে মা, লালন পালন করে মা, তার নামটা কেন থাকবে না। মাতৃত্বকালীন ছুটি আমি 6 মাস করে দিয়েছি। কর্মজীবী মহিলাদের হোস্টেল নির্মাণ করে দিচ্ছি যাতে তারা ভালোভাবে থাকতে পারে। এটা শুধু ঢাকা শহরে না, আমরা এখন জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা এই কর্মজীবী হোস্টেল নির্মাণ করে দেবো, যাতে সব জায়গায় মেয়েরা যেন সুরক্ষিত থেকে তাদের কর্মক্ষেত্রে তারা কাজ করতে পারে। কারণ অনেক সময় তাদের সমস্যা হয়, সেই সমস্যাটা দূর করবারও আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সমাজ ও শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বড় মুক্তি, তাই নারীদের আত্মনির্ভরশীল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই অর্থনৈতিক স্বাধীনতাটা যদি থাকে, সে যদি কিছু অর্থ উপার্জন করে, তাহলে পরিবারে তার একটা অবস্থান থাকে। পার্লামেন্টে স্পিকার, লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার সবাই মহিলা। দীর্ঘদিন এই ব্যবস্থাটা চলছে, সেটা একদিক দিয়ে খুবই সারা বিশ্বব্যাপী এটা খুব সমাদৃত হয়। আবার শান্তিরক্ষা মিশনে আমাদের মেয়েরা খুবই ভালো কাজ করছে। যখনই আমরা যাই, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সবসময় এ ব্যাপারে প্রশংসা করে। এবছর বেগম রোকেয়া দিবসে সমাজের নারী জাগরণে বিভিন্ন ক্ষেত্রে নানা অবদান রাখায় 5 জন মহিয়সী নারীকে রোকেয়া পদক 2020 প্রদান করা হয়। বিশেষ এই দিনে কন্যা সাইমা হোসেনের জন্মদিন উপলক্ষে মা হিসেবে তাকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে কন্যার জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজকে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন, সেই সাথে সাথে আমার মেয়ে
সাইমা হোসেন, তারও জন্মদিন আজকে। কাজে আমি সাইমার জন্য আপনাদের কাছে দোয়া চাই যে শোভা ইসলাম, চ্যানেল আই, সমাজে আপনি ঢাকা। জানেন যে প্রতিবছর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাংলাদেশ জননেত্রী পরিষদ। সিএমএম আদালতে পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আবেদনটি করেন। মামলার অন্য আসামিরা হলেন হেফাজতে ইসলামের জুনায়েদ আহমেদ বাবুনগরী, খেলাফত মজলিসের মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম। বাদী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে অন্যরা ক্ষমতার অপব্যবহার এবং ভাঙচুর করে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। প্রতিবাদ কর্মসূচিতে বিশিষ্টজনেরা অভিযোগ করেছেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছিল সেই ষড়যন্ত্রকারীরাই ভাস্কর্য ভাঙচুর করেছে। শাকের আদনানের রিপোর্ট। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রতিদিনই রাজধানী সহ সারা দেশে চলছে বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কটূক্তিকারীদের বরদাস্ত করা হবে না। পরিষ্কার করে বলতে চাই, যারা এই ধরনের অন্যায় অবিচারের সাথে, যারা এই ধরনের দেশদ্রোহিতার সাথে সম্পৃক্ত হবে, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, তার প্রত্যেককে আমরা বিচারের সম্মুখীন করব। বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি আঘাত বাংলার এই তাবাল ছেলেরা বেঁচে থাকতে কোনোদিন সেটা বরদাস্ত করবে না। জনাব বাবুনগরী মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলে বাংলাদেশ দখল হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সংগঠন। এরা পাকিস্তানের প্রতিভূ, এরা আইএসের দালাল। ধর্মকে অপব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইস্যু তৈরি করার লক্ষ্যে তারা যে কাজটা করছে, তাদের এই প্রচেষ্টা সফল হবে না। দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বিপুল অঙ্কের অর্থ নিয়ে পালিয়ে যাওয়া পিকে হালদারকে ইন্টারপোলের সহায়তায় ধরে আনার অগ্রগতি ৩রা জানুয়ারির মধ্যে জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের অগ্রগতিও জানাতে বলেছেন আদালত। পিকে হালদারের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও আত্মীয়কে মামলায় পক্ষ করে হাইকোর্ট বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে দুদককে জিরো টলারেন্স দেখাতে হবে। মাজহার হক মান্নার রিপোর্ট। 274 কোটি 91 লাখ টাকার বেশি অর্থ পাচার অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তাদের আবেদনে 25 নভেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। যদিও এই খবর 2রা ডিসেম্বর জানতে পারে দুদক। বুধবার মামলার এফআইআর এবং গ্রেপ্তারি পরোয়ানার নথি দুদক হাইকোর্টে দাখিল করে। এ সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পক্ষে উজ্জ্বল কুমার নন্দী এবং অমিতাভ অধিকারী পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আমরা রাষ্ট্রপক্ষ থেকে অপোজ করেছিলাম যে এরা মূলত মামলাকে দীর্ঘায়িত করার জন্য এবং মামলার তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য এরা আবেদন করেছে। তারপরও কোর্ট সন্তুষ্ট হয়ে ওদের আবেদন মঞ্জুর করেছে। আজকে কোর্ট বলেছেন আজকে অ্যান্টি করাপশন ডে, সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই জিরো টলারেন্স থাকতে হবে। দুপক্ষের যুক্তি শুনে আদেশ দেন হাইকোর্ট। আমি 3রা জানুয়ারি দুপুর 12টার মধ্যে দিবেন এবং আমাদেরকে বললেন আপনারা একটা প্রোগ্রেস রিপোর্ট দিবেন, যে ইন্টারপোলের মাধ্যমে যে আপনারা তাকে পাঠিয়েছেন সর্বশেষ অবস্থা জানাবেন আর তদন্তের সর্বশেষ কি অবস্থা। দুদক হাইকোর্টকে জানান তারা পিকে হালদারের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করে শিগগিরই অভিযোগপত্র জমা দেবেন। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কার্যকর ও নিরাপদ বলে প্রতিবেদন প্রকাশ করেছে মেডিসিন জার্নাল দ্য ল্যান্সেট। দায়িত্ব নেওয়ার 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপোর্ট করছেন আলভি হুসাইন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের
প্রথম পিয়ার রিভিউ বিশ্লেষণ করেছে দ্য ল্যান্সেট। টিকাটি কার্যকর বলে উল্লেখ করে গবেষকরা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে টিকাটি ব্যবহারের অনুমোদন পাওয়া যাবে। ফাইজার বায়োনটেকের করোনা টিকা 95% কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। টিকাটির অনুমোদন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসবে তারা। FDA জানিয়েছে টিকা প্রয়োগের জন্য ইনজেকশন দেওয়ার স্থানে ব্যথা, লাল হয়ে যাওয়া ও ফুলে ওঠা, অল্প সময়ের জন্য ক্লান্তি, মাথা ও পেশিতে ব্যথার মতো হালকা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো স্বাস্থ্যগত পরিবর্তন তারা পায়নি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে কোভিড-19 টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কানাডার নাগরিকদের কাছে করোনার টিকা পৌঁছে দিতে বিভিন্ন প্রদেশে 14টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফাইজারের টিকা সংরক্ষণের জন্য যে ধরনের তাপমাত্রা প্রয়োজন সেই সুবিধা থাকবে এই বিতরণ কেন্দ্রগুলোতে। ব্রিটেনে গণহারে টিকা দেওয়া শুরু হলেও আগামী শীত পর্যন্ত জনগণকে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে টিকা প্রয়োগের পরিকল্পনা করছে মেক্সিকো। 70টি কম আয়ের দেশে প্রতি 10 জনের 9 জনই করোনার টিকা থেকে বঞ্চিত হবার আশঙ্কা প্রকাশ করেছে দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। সংস্থাটি সতর্ক করে বলেছে, ধনী দেশগুলো চুক্তির কারণে পৃথিবীর জনসংখ্যার বড় একটি অংশই টিকার বাইরে থেকে যেতে পারে। আলভি হোসাইন, চ্যানেল আই। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর 1টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা ভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6,930 জন। মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,772 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,05,966 জন। সুস্থতার হার 83.86%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 16,972 এবং পরীক্ষা হয়েছে 17,042। এই সময় শনাক্ত 2,159। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,84,104 জন। শনাক্তের হার 12.67। ছাত্রকৃষি অনুশীলনে যুক্ত হয়ে বহু প্রাপ্তির বার্তা শোনাচ্ছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর SM আমিনুল ইসলাম। বলছেন, সামগ্রিক সুস্থতার জন্য ছাত্রকৃষি এক অনন্য উদ্যোগ। শাইখ সিরাজের ছাত্রকৃষি রিপোর্ট। 10 বছর আগে উঠেছিলেন লালমাটিয়ার নিজের ফ্ল্যাটে। তখন থেকেই নতুন করে হাতেখড়ি কৃষি অনুশীলনে। এই সময় এসে জীবনে দারুণ উপলব্ধি যুক্ত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক SM আমিনুল ইসলামের। আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমার ভালো লাগার সময় কাটানো এবং সমাজের প্রয়োজনে বা পরিবেশের জন্য কি করতে পারি। তখন আমি এই গাছ কিনা এবং মাটি, তারপর পরিত্যক্ত যে বিভিন্ন বালতি আছে, রঙের ডিব্বা আছে, এগুলা সংগ্রহ করে মাটি, গোবর এনে এগুলাতে শুরু করি। আর আপনাকে দেখে আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি, ওগুলা দেখে আমি উৎসাহিত, অনুপ্রাণিত হয়েছি। 4,500 বর্গফুটের ছাদ কৃষি। এখানেই নিজস্ব নান্দনিকতা দিয়ে সাজিয়েছেন 250 রকমের গাছগাছালির সংসার। এইগুলো মালটা? হ্যাঁ, মালটা বর্তমানে বাংলাদেশে এমন একটা অবস্থা যে আমার খেয়াল আছে যখন পিরোজপুরে প্রথম ওই রেবতী শিকদারের মালটা দেখাই, তারপর থেকেই মালটার সম্প্রসারণ। এখন তো সারা দেশে মালটা আর মালটা। এবং কেউ দেখলাম যে 40 লক্ষ টাকাও ইনকাম করে। যারা চুয়াডাঙ্গার একজন আছেন বাবুল, দেখেছেন বোধহয়, ও তো 1 কোটি টাকার উপরে বিক্রি করেছে মালটা। ওই তো স্যার। আর আমি তো যা শখের বসে। আর এটা হচ্ছে কমলা স্যার। নিজের বাড়ি নয়, তারপরও অন্য ফ্ল্যাট মালিকদের বুঝিয়ে প্রফেসর আমিনুলের এই ছাদ কৃষির উদ্যোগ এখন এই সবুজ প্রাঙ্গণ মুগ্ধ করছে সবাইকে। আমরা প্রথম আমরা এটা ভাবতে পারি নাই এটা এত সুন্দর হবে। আজকাল অনেক ছাদে অনেকে করে সময় এবং সুযোগটা দিতে পারে না, কিন্তু উনি এত একটা অর্গানাইজ হতে পারে যে আমি একটু দেখি, বাস ওই পর্যন্ত। ওনার একক ইনিশিয়েটিভ এত সুন্দর, এত একটা বাগান, কাউকে কোনো হ্যাম্পার না করে। দেখেন, আপনি চলেন বা হাঁটেন বা ঘুরেন, আপনাকে কোনোভাবেই আপনাকে ক্লান্ত অনুভব করবেন না, কোনো একটা অবস্ট্রাকশন মনে হবে না, কোনো একটা অসামঞ্জস্য মনে হবে না। আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার কয়েকজন কলিগ তারা অলরেডি ছাদ বাগান করছে
আর আমি ঢাকার শিক্ষা বোর্ডের কন্ট্রোলার হিসাবে ওখানেও স্যার শুরু করে দিয়েছি। শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আগামীকাল বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। একাত্তরে পাকিস্তানের পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন হানাদার বাহিনীর পতন ঠেকাতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয় মার্কিন রণতরী 7ম নৌবহর। তবে মার্কিন হস্তক্ষেপ ব্যর্থ করে দিতে আশপাশের এলাকায় অবস্থান নেয় সোভিয়েত সাবমেরিন সহ যুদ্ধজাহাজ। বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের নৌশক্তির কারণে ব্যর্থ হয় 7ম নৌবহর নিয়ে মার্কিন পরিকল্পনা। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1971 সালের 9 ডিসেম্বর তাদের 7ম নৌবহরকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হতে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। মার্কিন পরিকল্পনায় গঠিত হয় অপারেশন 74 টাস্ক ফোর্স। 10 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করতে রওনা হয় 7ম নৌবহর। এর প্রধান উদ্দেশ্য ছিল প্রায় শত্রুমুক্ত হয়ে যাওয়া বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর পতন ঠেকানো। পাকিস্তানিদের হয়ে নৌ, বিমান ও স্থলপথে যুদ্ধের পাশাপাশি প্রয়োজনে পাকিস্তানি সেনাদের পালিয়ে যেতে সহায়তাও ছিল মার্কিন রণতরী পাঠানোর উদ্দেশ্য। মার্কিন 7ম নৌবহর পাকিস্তানকে সহায়তা করতে আসতে পারে এমন খবর আগে থেকে ছিল সোভিয়েত ইউনিয়ন, ভারত এবং বাংলাদেশের কাছে। মার্কিন নৌবহরকে প্রতিহত করতে তাই প্রস্তুতিও ছিল আগে থেকে। আমরা পাকিস্তানের হানাদার মুক্ত হতে না পারি সেই লক্ষ্যে আমেরিকান 7ম নৌবহর তারা পাঠিয়েছিল। সেদিন তৎকালীন সোভিয়েত রাশিয়া তারা আমাদের স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল, অবস্থান নিয়েছিল এবং তারাও বলেছিল যে 7ম নৌবহর ফেরত আনা না হয় তারা আরেকটা যুদ্ধ জাহাজ সেই 7ম নৌবহরকে প্রতিহত করার জন্য পাঠাবে। একদিকে আন্তর্জাতিক জলসীমায় সোভিয়েত শক্তি, অন্যদিকে বাংলাদেশের চালনা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় অঞ্চলে থাকা পাকিস্তানি ছোট বড় সকল জাহাজ, নৌযান ও অবকাঠামো ধ্বংস এবং কক্সবাজার বিমানবন্দরকে ব্যবহার অনুপযোগী করে দেয় বাংলাদেশ এবং ভারতের নৌবাহিনী। পাকিস্তান তাদের শেষ হাতিয়ার হিসেবে মার্কিন 7ম নৌবহরকে ব্যবহার করতে চাইলেও শেষ পর্যন্ত তা পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ নৌবাহিনী এবং দুই বন্ধু রাষ্ট্রের তৎপরতায়, আর তা ত্বরান্বিত করে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুলশানের 4 পয়েন্ট হোটেলে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2020 আয়োজনের প্রস্তুতি চলছে। সঙ্গীতে অবদানের জন্য বৃহস্পতিবার এই আয়োজনে আজীবন সম্মাননা ছাড়াও 14টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহিমু। যেখানে এই মুহূর্তে আমি রয়েছি 4 পয়েন্ট শেরাটন হোটেলে, যেখানে চলছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2020-এর এবারের আয়োজনের প্রস্তুতি। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই সময় কালকে যে আসরটি বসবে সন্ধ্যায়, তার যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেগুলোর জন্য কিন্তু বিভিন্ন সেক্টরের যারা রয়েছেন অভিনেতা এবং কলাকুশলীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা যে বিষয়টি বলবো যে এইবার কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে বেশ স্বল্প পরিসরে কিন্তু এই অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। চ্যানেল আই সেটি আয়োজন করছে এবং এটি হচ্ছে 15তম আসর। এবং এবারে যে মিউজিক অ্যাওয়ার্ড রয়েছে সেটিতে কিন্তু আজীবন সম্মাননা পাচ্ছেন ব্যান্ড সঙ্গীতে অবদানের জন্য ফেরদৌস ওয়াহিদ, এবং এছাড়াও কিন্তু এবার প্রায় 14টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার দেওয়া হবে সঙ্গীত অঙ্গনে যারা অবদান রেখেছেন তাদেরকে কেন্দ্র করে। তো এবছর মিউজিক অ্যাওয়ার্ডে আরও বেশ কিছু চমক রাখা হয়েছে, যে চমকগুলোর মধ্যে আসলে আমি নিজেও বলবো না। এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, আমি আসলে তার সাথে কথা বলবো যে চমকটি আসলে কি হতে যাচ্ছে দর্শকদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। চমকটি চমক হিসেবেই থাকুক আপাতত, কিছু একটা হবে, কিছু একটা মিউজিক অ্যাওয়ার্ড 2020-তে
দীর্ঘদিন পর আমরা স্টেজে আসবো, এটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। আমি তো খুব এক্সাইটেড, বিকজ করোনার পর এই প্রথম স্টেজে পারফর্ম করা, তাও আবার আমার প্রিয় চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে। তো সবাইকে বলবো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আবারও আনন্দের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে। অনেক ধন্যবাদ ফেরদৌস আপনাকে। আমরা আসলে এই মুহূর্তে যে এখানে রয়েছে প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন দর্শক যে এখানে কিন্তু আরও অনেকেই উপস্থিত রয়েছেন। এর মধ্যে যার কথা না বললেই নয়, কিছুদিন আগে তিনি তার গান দিয়ে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সঙ্গীত অঙ্গনের যারা সঙ্গীত প্রেমী তাদেরকে বেশ উদ্ভাবিত করেছেন। এবং আমি মুহূর্তে যার সামনে রয়েছি, আমাদের সাথে আছেন বলা যেতে পারে গুণী অভিনেতা এবং সঙ্গীত শিল্পী চঞ্চল চৌধুরী। আমরা তার সাথে কথা বলবো। এবারের আয়োজনে আসলে আপনার তরফ থেকে কি চমক থাকছে? চমকটা তো আছেই। আমি আসলে যে কাজ সচরাচর করি না, মাঝে মধ্যে যদি ভালো লাগে তখন হয়তো একটু আধটু গান করি। তাই ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2020 মানে 15তম আসর, এই আসরে আমার এবং স্মৃতির একটা পারফরমেন্স আছে। পুরনো দিনের একটা গান, আমাদের পুরনো দিনের সিনেমার, সাদা কালো সিনেমার একটা গান, তুমি যে আমার কবিতা। এই গানটি অরিজিনালি যারা গেয়েছিলেন আমাদের অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় দুজন শিল্পী, মাহমুদ নবী স্যার এবং সাবিনা ইয়াসমিন আপা। তা এই দুইজনের গান আমরা দুইজন গেয়েছি। এটা আসলে অনেক দুঃসাহসের ব্যাপার। তারপরে আমরা চেষ্টা করেছি যে আমাদের সেই পুরাতন গানগুলো, সেই স্বর্ণযুগের গানগুলো, স্বর্ণালী যুগের যে গান, সেটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম সেই গানগুলো শোনে এবং তাদের জন্য একটা রুচি তৈরি হয়, সেই সাথে আমাদের একটা তৃপ্তি হয়, এই আর কি। আমাদের সাথে কথা বলছিলেন অভিনেতা এবং সঙ্গীত শিল্পী চঞ্চল চৌধুরী। তো এখানে আমি যে বিষয়টি বলবো যে এবার আজীবন সম্মান অনুসারে 14টি ক্যাটাগরিতে সঙ্গীত অবদান রাখায় গুণীজনদেরকে সম্মাননা দেওয়া হয়েছে চ্যানেল আইয়ের তরফে, এবং এটি কিন্তু 15তম আসর। এবং এই পুরো অনুষ্ঠানটি কিন্তু চ্যানেল আই, ঐক্য এবং পাওয়ার্ড বাই ইভ্যালির তরফ থেকে আয়োজন করা হয়েছে। তো তারা না, এই ছিল আমার কাছে। হিমু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দি ফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে বিতর্কিত কৃষি আইন বাতিল দাবিতে ট্র্যাক্টর নিয়ে দিল্লির পথে কৃষকরা, রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী এমপিদের বৈঠক আজ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা আগেও করেছে, এখনো করছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিএনপি চায় না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে রাজনৈতিক বলয় রয়েছে তা প্রকাশ্য অপ্রকাশ্য পৃষ্ঠপোষক বিএনপি। বিএনপি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে। তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দিয়ে আসছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনো করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যে ধর্মান্ধদের পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার স্থান আর বাংলাদেশে হবে না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের ভাস্কর্য বিএনপি তৈরি করেছিল, বিএনপিকে ভাস্কর্য নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট করতে হবে। ধর্মান্ধ গোষ্ঠীকে পরাভূত করে বাংলাদেশ রচিত হয়েছে, স্বাধীন বাংলাদেশে তাদেরকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যায় না। আপনাদেরকে অনুরোধ জানাবো, ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনারা বিভ্রান্তির হাত থেকে মুক্ত হন এবং চোখ মেলে সারা পৃথিবীর দিকে তাকান। অন্যথায় দেশের মানুষ যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এই বিক্ষোভের আগুন আপনাদের গায়ে লাগবে।
দ্বিতীয়বারের মতো HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন HSBC বাংলাদেশের CEO মোহাম্মদ মাহবুবুর রহমান, HSBC বাংলাদেশের কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং কেভিন গ্রিন ও HSBC বাংলাদেশের কান্ট্রি অফ হেড অফ কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার। HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর মনোনয়ন ফর্ম পূরণের মাধ্যমে 8টি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। জমা দেওয়ার শেষ তারিখ 28শে জানুয়ারি। এবছর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মূল থিম সহনশীলতার বছর বা দি ইয়ার অফ রেসিলিয়েন্স। এটা কিন্তু শুধুমাত্র তাদের যে টার্নওভার বা সেলস ফিগার তার উপর নির্ভর করবে না, তাদের প্রযুক্তির ব্যবহার, তাদের নিজস্ব যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, তাদের সমাজের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সবকিছু মিলিয়ে জুরি প্যানেল এটিকে ঠিক করবে এই সমস্ত ক্যাটাগরিতে কারা বিজয়ী হবে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিল দাবিতে বিভিন্ন রাজ্য থেকে ট্র্যাক্টর নিয়ে রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছেন কৃষকরা। কৃষক আন্দোলন নিয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে আজ দেখা করবেন রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের এমপিরা। সাবরিনা হাসানের রিপোর্ট। ভারত বন্ধের একদিন পর আরো জোরে সোরে বিক্ষোভে নেমেছে কৃষক সংগঠনগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এ পর্যন্ত 5 দফা বৈঠক করলেও এখনো কোনো সমাধান আসেনি। কৃষকদের একটাই দাবি, 3টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে রাজধানী দিল্লির দিকে যাচ্ছেন। কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন পাঞ্জাব হরিয়ানার অধিকাংশ মানুষও, এমনকি আন্দোলনেও যোগ দিয়েছেন ওসব রাজ্যের বাসিন্দারা। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হস্তক্ষেপ চেয়ে তার সাথে দেখা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের এমপিরা। তারাও 3টি কৃষি আইন বাতিলের দাবি জানাবেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাস্ক তৈরি করেছে ইসরায়েলের বিখ্যাত জুয়েলারি কোম্পানি ইউভ্যাল। 18 ক্যারেট স্বর্ণ এবং সাদা ও কালো হীরা খচিত মাস্কটির দাম পড়বে $15 লাখ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক সংগ্রাহকের অনুরোধে এই মাস্কটি তৈরি করা হয়েছে। কিছুদিনের জন্য এটি ফ্লোরিডার পাম বিচে প্রদর্শন করা হবে। এরপর তা লস অ্যাঞ্জেলেসের ওই সংগ্রাহকের কাছে পৌঁছানো হবে। 270 গ্রাম ওজনের মাস্কটি দেখতে আকর্ষণীয় হলেও বাড়তি ওজনের কারণে বেশি সময় পরার মতো নয়। এবারে কৃষি সংবাদ। চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে শ্রমিক কর্মচারী ও আখচাষী ফেডারেশনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফেডারেশন ঘোষিত 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে 5 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত রয়েছে লাগাতার কর্মসূচি। শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন করে চিনিকল ডিস্ট্রিলারির প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ এবং দর্শনা শহরে বিক্ষোভ মিছিল করেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মাদারীপুরের রাজৈরের নয়াকান্দি থেকে আহত অবস্থায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছেন স্থানীয় 2 যুবক। রাজৈর উপজেলা বন বিভাগ ঈগলের চিকিৎসার ব্যবস্থা করেছে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
বঙ্গবন্ধু আশার আলো বীমা দাবি পরিশোধের প্রয়াস শিরোনামে অনুষ্ঠান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে দ্বিতীয়বারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি.এম. ইউসুফ আলী। সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্দিফা দটস বিরতির পর্যায়ে থাকছে রোনালদোর জোড়া গোলে জুভেন্টাস হারালো মেসির বার্সেলোনাকে। রাতে রিয়াল মাদ্রিদের বাঁচা মরার ম্যাচে প্রথম চ্যানেল আই সংবাদ। মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর এই স্লোগানে বৃহস্পতিবার জাতীয় মূসক দিবস এবং 15 ডিসেম্বর পর্যন্ত মূসক সপ্তাহ পালন করবে এনবিআর। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম জানিয়েছেন, ক্রেতা যাতে ইএফডি মেশিন ব্যবহারে উদ্বুদ্ধ হয় সেজন্য প্রতি মাসে লটারির ব্যবস্থা করা হয়েছে। সর্বোচ্চ 1 লাখ থেকে 10,000 টাকা পর্যন্ত 101টি পুরস্কার দেওয়া হবে। 2020 সালের 30 জুন পর্যন্ত সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 9টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে এনবিআর। এটা হলো যে আমার এখানে খায় না, আমার এখানে কাস্টমার ভ্যাট দিতে চায় না বলে আমার এখানে আসে না। এইবার আমরা তো মনে করি যে সেই কারণেই আমরা এই লটারি সিস্টেমটা করছি। এখন উল্টা দৃশ্য হতে পারে, উল্টা দৃশ্য হওয়াটাই স্বাভাবিক যে কাস্টমার ওই লটারির জন্য কোথায় ইএফডি মেশিন আছে সেখানে যাবে। অল্প দিনের ভিতরে আমরা আশা করছি যদি আপনারাও সহযোগিতা করেন, যদি প্রচারণা ঠিক মতো হয়, তখন আমার একজন কাস্টমার 2 টাকা বেশি দেবো, ভ্যাট 2 টাকা বেশি দেবো, সেই 2 টাকা বেশি না দিয়ে আমি লটারির টিকিট নেব না, সেটা না করে বরং 2 টাকা দিয়ে আমি একটা টিকিট যদি পাই সেই টিকিটে বলতে ভুলে গেছিলাম লটারির পুরস্কারের পরিমাণটা। লটারিতে 1 লাখ টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা একটি, তৃতীয় পুরস্কার 25,000 টাকার 5টি এবং চতুর্থ পুরস্কার 94টি, প্রতিটি 10,000 টাকা করে। এবারে ইভালি খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনাকে 3-0 গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে জি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্ব নিশ্চিত করল তারা। চতুর্থ রেফারির বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে ইস্তাম্বুল বাসেকশেহির খেলোয়াড়রা মাঠ ছাড়ায় পিএসজির বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচ বুধবার রাতে হবে।